আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ঈদের এই সুপ্রভাতে লাইফ মিন্স এক্সাম টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আজকের দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গল্পটি শুনে গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প। রাজিয়া আহমেদ আর শাহবাজ আহমেদের দুই সন্তান, ছেলে সাহিল আহমেদ আর মেয়ে সাবিহা আহমেদ। সাহিল আর সাবিহা ছোট থাকাকালীন তাদের বাবা শাহবাজ আহমেদ হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। প্রথম তারা গ্রামেই থাকতেন, তবে রাজিয়ার স্বামী মারা যাওয়ার পর তিনি তার ছেলে মেয়েকে নিয়ে বর্তমানে দমদমের একটি ফ্ল্যাটে থাকেন। রাজিয়া আহমেদ ছোটবেলা থেকেই অনেক অভাবের মধ্য দিয়ে বড় হয়েছেন, তাই তিনি কখনোই চাইতেন না তার ছেলেমেয়েরা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে বড় হোক। তিনি বিয়ে করে আসার পরেও তার স্বামী কাঠ কেটে কোনো রকম সংসার চালাতেন, তাই অভাবটা তিনি ভালো মতোই বোঝেন। রাজিয়া আহমেদ শিক্ষিত হওয়ায় তিনি অনেক চাকরির ইন্টারভিউ দেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি একটা ভালো কোনো চাকরি পান আর নিজের সংসারের সাথে সাথে অন্যদেরও হেল্প করতে পারেন। আল্লাহর রহমতে তিনি একটা এনজিওতে চাকরি পান, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা টাকা পয়সার হিসেব করেন। পরে তিনি নিজেই একটি ক্লাব খোলেন। ওনার ক্লাব খোলার উদ্দেশ্য ছিল এই যে কেউ যদি আর্থিক অবস্থা ভালো থাকার সত্ত্বে স্বেচ্ছায় এই ক্লাবে কিছু টাকা ডোনেট করে, সেই টাকা গরিব দুঃখীদের সাহায্যের কাজে লাগাবেন। এরকম ভালো কাজের সুযোগ পেয়ে অনেকেই তার সাথে যোগ দেন। পরে সবাই বিদেশেও এই খবর ছড়িয়ে দিতে বিদেশ থেকেও অনেক ডোনেশন আসে। আল্লাহর কাছে তিনি যা চেয়েছিলেন তা তিনি পেয়েছেন। সেটার কেমন ব্যবহার তিনি করছেন সেটাই দেখার পালা। আজ রমজান মাসের 15 তারিখ। তিনি ব্রেকফাস্ট করে এনজিওর উদ্দেশ্যে বেরোনোর সময় তার ছেলে মেয়েকে ডেকে বলেন, সাহিল, সাবিহা, আমি এনজিওতে যাচ্ছি। তোমরা যেহেতু রোজা করেছো, তাই ঘর থেকে বেরোনোর দরকার নেই। আমি তোমাদের বলি, এই বয়সে রোজা করতে হবে না। যাকে তোমাদের ইচ্ছে তোমরা রোজা করছো, তো ঘরেই থেকো আর মোবাইল দেখো আর দুপুরবেলা ঘুমিয়ে পড়ো। বিকেলবেলা কাজের লোক আসবে, এসে ইফতারে কিছু বানিয়ে দেবে। সন্ধ্যাবেলা তোমরা ইফতার করে নিও, ঠিক আছে? আমার ফিরতে দেরি হতে পারে। আম্মি, রোজা নামাজ করার কোনো বয়স হয় না। আমরা সম্পূর্ণ আমাদের ইচ্ছেতে রোজা নামাজ করি। আর তুমি কি ভুলে যাচ্ছ জোহর আর আসরের নামাজ পড়তে হবে? কোথায় মা হয়ে তুমি আমাদেরকে এইসব মনে করিয়ে দেবে? তা নয়, তুমি বলছো ফোন দেখবে, ঘুমিয়ে পড়বে। যাই হোক, তুমি যেহেতু ওইসব করো না, তাই তোমার হয়তো মনে নেই। যাই হোক, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি তো জানোই বেটা, আমি সারাদিন কত কাজ করি, তাই আর এসব করার সময় হয় না। তাছাড়া কি আমার এসব করার বয়স এখন হয়েছে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি কি কখনো তোমাদের কোনো অভাব হতে দিয়েছি? তোমাদের যাতে কোনো অভাব না হয় তার জন্যই তো আমি সারাদিন ধরে পরিশ্রম করছি। আর এসব করতে গিয়ে তো আমার আর রোজা নামাজ করা হয় না। আম্মি, তোমার যদি রোজা নামাজ না করতে ইচ্ছে হয়, করো না। তোমাকে তো কেউ জোর করছে না। তাই বলে প্রত্যেক বছর কাজের অজুহাত দেখিও না। কারণ কিছু মানুষ আছে যারা সারাদিন কাজ করেও নিয়মিত রোজা নামাজ করে। আর তোমাকে তো বাধ্য করা হচ্ছে না। তোমার যদি ইচ্ছে না হয় তুমি করো না। সাবিহা বেটা,
তুমি এখন অনেক ছোট, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। আর আমার ফিরতে লেট হতে পারে। আসলে আমাকে এনজিওর পর তো আবার ক্লাবে যেতে হবে, তাই আসি। এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করে। তাদের মা চলে যাওয়ার পর সাবিহা সাহিলকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাইয়া, এনজিও ক্লাবে কাজ করে কি সত্যি এত টাকা উপার্জন করা সম্ভব? আর রমজান মাসে তো কোনো কথাই হবে না, কোটি কোটি টাকা ঘরে আসে। আমি মাঝে মাঝে ভাবি, আমি কি সত্যি এত টাকা সৎপথ? সাহিল সাবিহাকে বাকি কথা বলতে না দিয়েই তাকে থামিয়ে দিয়ে বলে, বোন, এরকম কথা বলিস না। যতই হোক উনি আমাদের মা। আর আমার মনে হয় না আম্মি কোনো অসৎ পথ উপার্জন করে, তবে আল্লাহই ভালো জানেন। কিন্তু আমি আম্মিকে অনেকবার বলেছি, আমি এখন বড় হয়েছি, এখন আমি এই পরিবারের দায়িত্ব নিতে চাই। কিন্তু আম্মির সেই এক কথা, যতদিন আম্মির ক্ষমতা আছে ততদিন উনিই সব করবেন। ভালোই হলো, ভাবি যখন এ বাড়িতে আসবে তখন তোমাকে আর কাজ করতে হবে না, আমি সকলকে খাওয়াবে। এই, তুই বেশি বকিস না। আমি এখন বিয়ে টিয়ের কথা ভাবছি না। আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, কোনো চাকরি করব, তারপর এইসব নিয়ে ভাববো। যা যা, এখন গিয়ে তুই রেস্ট নে। সাহিল আর সাবিহা ভাই বোন হলেও তাদের সম্পর্ক বন্ধুত্বের মতো। তারা এভাবেই মাঝে মাঝে হাসি, আনন্দ আর খুনসুটির মধ্যে দিয়ে দিন কাটায়। তারা দুজনেই চলে যায় যে যার রুমে রেস্ট করতে। অন্যদিকে রাজিয়া এনজিওতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট রাত্রিকে বলে, রাত্রি, এ মাসে এনজিওতে আর ক্লাবে যা টাকা পয়সা এসেছে তার হিসেবটা আমাকে দাও, তারপর দেখছি ওই টাকাটা নিয়ে কি করতে হবে। এই টাকাগুলো নিয়ে আপনি যে কি করবেন আমার খুব ভালো করেই জানা আছে, বাট যেহেতু আমার এটা কাজ, সেজন্য আপনাকে হিসেবটা বুঝিয়ে দিচ্ছি। শুনুন, এ মাসে এনজিওতে মোট টাকা এসেছে 5 কোটি। আর যেহেতু এটা রমজান মাস, সেই কারণে ক্লাবের সব মেম্বাররা মিলে বিভিন্ন দেশের লোকেদের সাথে যোগাযোগ করে গরিব দুঃখীরা যাতে ভালোভাবে ঈদের শপিং করতে পারে, সেই কারণে কিছু টাকা ডোনেট করতে অনুরোধ করেছে। আর ওনারাও অনেকগুলো টাকা ডোনেট করেছেন, বিশেষ করে বস্তির লোকেদের কথা ভেবে। তো এ মাসে মোট ক্লাবে টাকা এসেছে 20 কোটি। আরে ওয়াও, এটাই তো আমি চেয়েছিলাম। এই রমজান মাসটা তো আমার জন্য খুব লাকি। কত টাকা পেলাম বলো তো। রাত্রি, তুমি এক কাজ করো, এনজিও থেকে 2 কোটি টাকা আমাকে দিয়ে দাও। 3 কোটির মধ্যে তুমি যা নেবে নাও, নিয়ে বাদ বাকিটা ওদেরকে দিয়ে দাও। বলবে যে এতটা এসেছিল। আমি তো বুঝতে পারি না এনজিওতে এত এত টাকা দেওয়ার কি আছে। আমার যদি নিজের এনজিও থাকতো আমি তো দিতামই না। তাও আমার নিজের এনজিও না বলে কম টাকায় নিচ্ছি। এই অসহায় মেয়েগুলো থাকতে পারছে, খেতে পারছে, তাদের জন্য আমার এত এত টাকা, সত্যি। ও হ্যাঁ, একটা কাজ করো, ক্লাবের টাকাগুলো আমাকে দাও। সেগুলো তো আমাকে সবাইকে ভাগ করে দিতে হবে, কারণ বিভিন্ন জন বিভিন্ন এলাকায় টাকাগুলো দেবে। তো দেখি কমের মধ্যে চেষ্টা করবো ভাগ করার। আর আমার এলাকায় তো আমিই দেব, সেখানে আমি কিছু একটা ধরিয়ে দেবো, ব্যাস। ম্যাডাম, এনজিওর থেকে আমার টাকা সরানোর কোনো ইচ্ছেই নেই। যদি সরাতে পারতাম তাহলে আপনার থেকেই সরাতাম। যাই হোক, আমি আমার মাইনে দিয়ে একদিন আপনার মতো বড় লোক হব। আর আপনি ক্লাবের টাকা দিয়ে যে কি করেন আমি সে সব কিছুই জানি। 80% আপনি নিজে রাখেন আর 20% ওদের প্রত্যেককে ভাগ করে দেন। এই রাত্রি, দেখো তুমি আমার অ্যাসিস্ট্যান্টের মতো থাকবে। তোমাকে এনজিও থেকে টাকা নিতে বলেছি, নেবে না নেবে না সেটা তোমার ব্যাপার। বেশি বাড়তি কথা বলো না, আমি কি করব সেটা আমার ব্যাপার। বেশি কথা বললে না, তোমাকে সরিয়ে দিতেও দুবার ভাববো না। ম্যাডাম, এত অহংকার কিন্তু ভালো না। আমার বাড়িতে কিছু আর্থিক সমস্যা আছে, তাই আমি আপনার সাথে কাজ করি। তা না হলে আপনার মতো লোভী মানুষের সাথে
আমার কাজ করার একদমই ইচ্ছে নেই। আমি না তোমাকে সরিয়ে দিতে দুবারও ভাবতাম না, যদি না তুমি আমার সব সত্যিটা জানতে। যেহেতু তুমি আমার সব সত্যিটা জানো, তাই তোমাকে সহ্য করছি। না হলে না আমি তোমাকে দেখে নিতাম। চলো, ক্লাবেও তো যেতে হবে। এরপর রাত্রি আর কিছু বলে না। তারা দুজনেই রওনা দেয় ক্লাবের উদ্দেশ্যে। রাজিয়া আহমেদ তার সন্তানদের অভাব ঘুচানোর জন্য এবং নিজেও সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য এই অসৎ পথটিকেই বেছে নেন। এভাবেই কেটে যায় কয়েকটি দিন। ঈদের আগের দিন রাজিয়ার ক্লাবের সব মেম্বাররা প্ল্যান করে তারা নিজেরাই ফুটপাতগুলোতে ইফতার করাতে যাবে। রাজিয়াকে তারা জানাতে চাইলে তাকে ফোনে পায় না, কারণ তিনি ঈদের 5 দিন আগে থেকেই ছুটি নেন তার পরিবারকে শপিং করানোর জন্য। তাই তিনি সেই সময়গুলোতে কাজ থেকে দূরেই থাকেন। তাই এই প্ল্যান সম্পর্কে তার কোনো ধারণা নেই। তারা বিভিন্নজন বিভিন্ন ফুটপাতে ইফতার করাতে যায়। সেই ক্লাবেরই রফিক ও আলিনা নামের 2 সদস্য রাজিয়ার বাড়ির পাশের ফুটপাতে ইফতার করাতে আসে। তাদের ইফতার করিয়ে তারা সেখান থেকে রওনা দেয়। এই রফিক, দেখেছিস আজ ফুটপাতের সবাইকে ইফতার করানোতে সবাই কি তৃপ্তি করে খেয়েছে? আজ সবার মুখে হাসি দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। তবে জানিস, তুই লক্ষ্য করেছিস কি জানি না, ওখানকার বাচ্চাগুলোর মুখে সেরকম খুশির ছাপ ছিল না। আমার মনে হচ্ছিল ওরা কিছু বলতে চাইছে, কিন্তু কেউ ওদের বলতে দিচ্ছে না। এই দেখ আলিনা, তোর আবার বেশি ভাবা শুরু হয়ে গেছে। কেন ওরা খুশি থাকবে না? রাজিয়া ম্যাম কি কোনো কিছুর অভাব রেখেছেন নাকি ওদের? এই রমজান মাসে ঈদের শপিং করার টাকা, ইফতারের টাকা, সমস্ত কিছুই তো পাই। তাহলে ওদের কিসের অভাব? আর ওরা খুশি থাকবে নাই বা কেন? চল। হতে পারে আমি একটু বেশিই ভাবছি। যাকগে, আমার ভাবনা ভুল হলেই ভালো। 1 মিনিট, ওই দেখ, আমাদের পেছনে একটা বাচ্চা আসছে। দাঁড়া, ওকে একটু জিজ্ঞেস করি। কি হয়েছে বাবু? তুমি এখানে একা একা কেন এসেছো? আমাদের কিছু বলবে? হ্যাঁ দিদি, আমি তোমাকে বলবো, কিন্তু তুমি আমার মাকে বলবে না তো? আমি বা দিদি কেউ কাউকে কিছু বলবো না। তুমি বলো, কি বলবে? তোমরা আমাকে একটা নতুন জামা কিনে দেবে, কালকে সবাই পরে মেলা যাবে, কিন্তু আমাদের কাছে নেই। আমাদের মা তোমাদেরকে বলতে বারণ করেছে। আমাদের কি একটু পড়তে ইচ্ছে করে না বলো? বাবু, তোমাকে এতবার বারণ করার পরেও তুমি এখানে চলে এসেছো? আপনারা কিছু মনে করবেন না, আসলেও ছোট তো, তাই। আপনারা যে আমাদেরকে ইফতার খাইয়েছেন, আল্লাহর রহমতে সেটাই আমাদের কাছে যথেষ্ট। আর আপনাদের শুকরিয়া। ও আপনাদের জামা কেনার কথাটা বলে ফেলেছে, কিছু মনে করবেন না প্লিজ। চলো বাবু। কি গো সাকিনা, শুধু শুধু বাচ্চাটাকে দোষারোপ করে কি হবে? এনাদের তো সত্যিটা জানা উচিত। 5 বছর আগে পর্যন্ত আমরা বেশ ভালোই ছিলাম, তখন আমাদের বাচ্চারা তো বায়না করতো না। তারপর 5 বছর আগে উনি আমাদেরকে হেল্প করবেন বলে এগিয়ে আসেন। 2 বছর বেশ ভালোই হেল্প করতেন, ইফতার থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই দিতেন। তারপর গত 3 বছর ধরে আমাদের কাছ থেকে কি লাগবে তার লিস্ট নিয়ে যান,
রোজা শেষে বলে কিনা টাকা নেই, দেব না। তাহলে বাচ্চারা বায়না করবে না? যত সব, শুধু নিজের ছেলের দোষ দেখে। হ্যাঁ, বাচ্চাদের আর কি দোষ বলো জায়দা? উনি তো প্রত্যেক বছর এসে আমাদেরও বলতেন, বাচ্চাদেরও। আমরা তো না হয় বড় বুঝি, কিন্তু ওরা তো আর বোঝে না, তাই তো ওরা বায়না করে। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনাদেরকে সত্যটা জানাতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না প্লিজ। এর বিচার আল্লাহই করবে। চলো আমরা আসছি, কেমন? চলো বাবু, চলো, তোমার মা তোমাকে একদিন ঠিক জামা কিনে দেবে, চলো। এরপর সাকিনা আর জাহেদা সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রফিক আর আলিনা কিছু বলতে চেয়েও তারা বলতে পারে না, কি বা বলার আছে তাদের। তাদের মুখ থেকে এই সমস্ত কথা শুনে তারা তো দুজনেই অবাক। তারা এটা কিছুতেই মানতে পারছে না যে রাজিয়া ম্যামের মতো এত ভালো মানুষ এমনটা করতে পারে। তবে মানতে না চাইলেও এটাই যে সত্যি, কারণ তাদের ওই অসহায় মানুষদের দেখে মনে হয়নি যে তারা মিথ্যে বলতে পারে, বিশেষ করে ওই বাচ্চাটিকে দেখে তো নয়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে তারা রাজিয়া ম্যামের বাড়িতে গিয়ে সত্যিটা জানবে। তারপর আর কি, যেই ভাবা সেই কাজ। কিছুক্ষণের মধ্যে তারা রাজিয়া ম্যামের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। রাজিয়া ম্যাডাম, রাজিয়া ম্যাডাম, রাজিয়া ম্যাডাম, দরজাটা খুলুন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি। রাজিয়া ম্যাডাম, শুনতে পাচ্ছেন না? দরজাটা খুলুন। কি হলো? দরজাটা খুলুন। রাজিয়া ম্যাম, আপনি যদি দরজাটা না খুলেন তাহলে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব দরজাটা। কি ব্যাপারটা কি? এই ভর সন্ধ্যেবেলায় ভদ্রলোকের পাড়ায় ঢুকে অভদ্রের মতো চিৎকার করছো কেন? ও তোমরা, এসো এসো। তোমরা তো জানোই আমি এভাবে কারোর সাথে কথা বলি না। কি করব বলো তো, কাজের টেনশনে মাথাটা গরম ছিল, সেই জন্য তোমাদেরকে না দেখেই মাথাটা গরম হয়ে গেলে না কোনো ঠিক থাকে না। এসো এসো, ভেতরে এসো। এরপর তারা দুজনেই ভেতরে প্রবেশ করে। রাজিয়া ম্যাডাম তাদেরকে বসতে বললে রফিক তাকে উদ্দেশ্য করে বলে, থাক ম্যাম, আপনাকে আর ভালো মানুষের অভিনয় করতে হবে না আমাদের সাথে। দরজা খুললে আমাদের সাথে যে ব্যবহারটা আপনি করলেন, অ্যাকচুয়ালি ওটাই আপনার আসল রূপ। আরে হ্যাঁ, আগে হয়তো জানতাম না, আজ তা আমরা ঠিকই জেনেছি। আরে রফিক, ছাড়, বাদ দে। ওনার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় বলতো? আমাদেরকে বলে কিনা ভদ্রপাড়ায় অভদ্রের মতো চিৎকার করছি। ম্যাডাম, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, কে ভদ্র আর কে অভদ্র, তাহলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় না এই পাড়ায় আপনার চেয়ে অভদ্র কেউ আছে বলে। কি বলছো কি তোমরা? আমি অভদ্র মানি? দেখো, এখানে আমার ছেলেমেয়েরা আছে, ওদের সামনে সিন ক্রিয়েট করো না। ও, ছেলে মেয়েদের সামনে বলছি বলে আপনার আত্মসম্মানে লাগছে, তাই না? তাদেরও তো জানা প্রয়োজন আসল সত্যিটা। আপনি কি করে, কোথা থেকে এত কোটি কোটি টাকা নিয়ে আসছেন? কি সত্যি জানবে ওরা? কোনো সত্যি নেই। তোমাদের সাহস তো কম না, আমার বাড়িতে ঢুকে কিনা আমাকে বলো অভদ্র। তোমাদের ভাগ্য ভালো তোমাদেরকে বের করে দেয়নি। কি ভেবেছেন আপনি? ভদ্রতার মুখোশ পরে থাকলেই আপনি ভদ্র হয়ে গেছেন? আপনার মুখোশের আড়ালের রূপটা কেউ চিনতে পারবে না। ভুল ভাবছেন ম্যাডাম, ভুল ভাবছেন। কিছু বছর আগে আপনি যখন ক্লাবটা খুললেন, তখন ভেবেছিলাম ভালো কাজ করার সুযোগ পেয়েছি, তাই আপনার সাথে কাজ করতে এসেছিলাম।
গত 3 বছর ধরে ক্লাবে আসা সমস্ত টাকা পয়সা আপনি নিজের পকেটে করেছেন, গরিবদের জন্য একটা কিচ্ছু করে দেননি। সত্যি আমার ভাবতে অবাক লাগছে, এত টাকা আপনি কি যে করেছেন কি জানি। আজ এদিকের ফুটপাতে না এলে জানতেই পারতাম না আপনার আসল রূপটা। ছি ম্যাডাম, ছি, আপনার লজ্জা করে না? আমরা তো আপনাকে শ্রদ্ধা করতাম। শুনুন, এতদিন যা করেছেন করেছেন, আজকের পর থেকে আর কিচ্ছু করতে পারবেন না আপনি। এবার আপনার ওই ভালো মানুষের মুখোশটা সবার সামনে আমরা টেনে খুলে দেব। এতক্ষণ ধরে রফিক আর আলিনার বলা সমস্ত কথাই শুনল সাহিল আর সাবিহা। তারা দুজনেই তাদের মায়ের সম্পর্কে এই সব কথা শুনে ভেঙে পড়ে। আবার তারা দুজনেই নিজেকে সামলে নেয়। সাবিহা একটু অভিমানী কণ্ঠে বলে, দেখেছো ভাইয়া, দেখেছো, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। আমি এত টাকা সৎপথে উপার্জন করতে পারি না। আমাদের অভাব দূর করার জন্য আমি এত টাকা অসৎ পথে উপার্জন করত কেন? আমরা কি কখনো বলেছি আমরা অভাবে থাকতে পারবো না? আমাদের অভাব দূর করতে হবে। বলো আম্মি, বলো, তুমি বলো। আম্মি, সাবিহা যা সন্দেহ করেছে তা কি সত্যি? অবশ্য ওনাদের কাছ থেকে শোনার পর তো মনে হয় না এসব মিথ্যে। এমন কাজ তোমাকে কেন করতে হলো আম্মি? আমি তো তোমাকে বলেছি এখন তুমি আর কাজ করো না, আমি কাজ করব। সাহিল, সাবিয়া, তোমরা এখন ছোট, তোমাদের এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না। যাও, ভেতরে যাও। আর তোমরা দেখতে তো একেবারে চুনোপুটির মতো। আরে তোমাদের তো এই বয়সে এনজয় করা উচিত ছিল। কালকের ঈদ, তা না করে এই বয়সে একটু বেশি ভেবে ফেলেছো না আমার সম্পর্কে, বেশি বুঝে গেছো। আর আলিনা, তোমার তো সব কিছুতে বেশি কৌতূহল, সব কিছুকে খুঁটিয়ে দেখার অভ্যেস। বেশি কৌতূহল কিন্তু ভালো না, বিপদ ডেকে আনে। যেমন আজ তোমরা তোমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছো আমার সম্পর্কে জানতে গিয়ে। আমি রাজিয়া আহমেদ, আমার সত্যি সামনে আনা এত সোজা না। তাও যখন তোমরা সব সত্যি জেনে গেছো, তাহলে শোনো, আমি যা করেছি বেশ করেছি। গরিবদের জন্য এত এত টাকা, এত এত টাকা কি করবে গরিবরা এত এত টাকা নিয়ে? তাই আমি আগে নিজের কথা ভেবেছি। আর তোমরা তোমরা আমার সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। আগে তো এখান থেকে বেঁচে বেরো, তারপর তো তোমাদের ব্যবস্থা আমি এক্ষুনি করছি। ভম্বল, এই দারোয়ানরাও যে কোথায় যায় এই সময়? ভম্বল! রাজিয়ার চিৎকার শুনে দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে আসে। এই যে এসে গেছো, যাও এদেরকে নিয়ে যাও, দুজনকে আলাদা আলাদা ঘরে বন্ধ করে রাখো। আর হ্যাঁ, এদের ফোনটাও কেড়ে নিও, যাতে দুজনে একে অপরের সাথে কোনো প্ল্যান না করতে পারে। তারপর এদের ব্যবস্থা কি করতে হবে আমি সেটা কাল দেখছি। যাও, নিয়ে যাও। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে। আপনার নাম ধরে ডাকছিল, তাই ভাবলাম আপনার অতিথি, তাহলে এদেরকে আমরা ঢুকতেই দিতাম না। আমাদের কাছে যত দারোয়ান আছে সবাইকে আমি ডেকে আনছি, এখনই এদেরকে বন্ধ করে দেবো। এই চল চল। এরপর ভম্বল দুজন দারোয়ান আর মহিলা সার্ভেন্টদেরও সেখানে ডেকে নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে রফিক আর আলিনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সাহিল আর সাবিহা অনেক আটকানোর চেষ্টা করেও তারা দুজনেই ব্যর্থ হয়। দেখুন দেখুন, আমাদেরকে ছেড়ে দিন। চল চল বল, চল, বেশি বিয়াদবি করিস না। বলে দিলাম।
এরপর ভম্বল সবাইকে নিয়ে রফিক ও আলিনাকে দুটি আলাদা রুমে বন্ধ করে রাখে। রাজিয়ার কথা মতো তাদের ফোনও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যাতে কেউ কারোর সাথে কোনোভাবেই যোগাযোগ না করতে পারে। সাহিল আর সাবিহা এই দৃশ্য আর দেখতে না পেরে তারা দুজনেই তাদের মাকে অনুরোধ করে যাতে তারা রফিক ও আলিনাকে ছেড়ে দেয়, কিন্তু রাজিয়া তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। তিনি নিজের রুমে বিশ্রাম করতে চলে যান। এই সুযোগে সাহিল আর সাবিহা পুরো বাড়ি তন্ন তন্ন করে সেই ঘরের চাবি খুঁজতে থাকে, কিন্তু তারা দুজনের কেউই চাবির হদিশ আর পায় না। অবশেষে রোজা শেষ হয়ে চাঁদ রাত পেরিয়ে আসে একটি সুন্দর সকাল। আজ পবিত্র ঈদের দিন, সবার সাথে সবার মিলিত হওয়ার দিন, একটি আনন্দের দিন। কিন্তু আনন্দ নেই সাহিল আর সাবিহার মনে। রফিক আর আলিনার আজকের দিনটা যে এমন হতে পারে তা তাদের কল্পনাতেও ছিল না। দিনটা যেমনই হোক না কেন, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। নামাজের সময় হলে সাহিল চলে যায় ঈদের নামাজ পড়তে। এদিকে সাবিহারও এই বাড়িতে আর ভালো লাগছে না, তাই সেও বেরিয়ে পড়ে নিজের বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণ ধরে যেন রাজিয়া আহমেদ এই সুযোগটাই খুঁজছিলেন। সাহিল আর সাবিহা চলে যাওয়ার পর তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার অ্যাসিস্ট্যান্ট রাত্রিকে কল করেন। রাত্রিও তার কল পাওয়ার সাথে সাথেই রাজিয়ার বাড়িতে এসে উপস্থিত হয়। তার কারণ রাজিয়া রাতের বেলায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাত্রিকে জানিয়ে রেখেছিল। রাত্রি তার বাড়িতে এলে রফিক আর আলিনাকে হাত পা বাঁধা অবস্থায় ড্রয়িং রুমে নিয়ে এসে উপস্থিত করা হয়। এরপর রাজিয়া তাদেরকে উদ্দেশ্য করে রাত্রিকে বলে, রাত্রি, তুমি এসেছো? ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। আমি তো তোমাকে সবকিছু আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। সাহিল সাবিয়া আসার আগে কাজটা সেরে নাও। যাও, এদেরকে কেটে কেটে টুকরো করে করে জঙ্গলে ফেলে দাও। রফিক, আলিনা, তোমরা তো এটাই চেয়েছিলে যে কেউ যাতে অভুক্ত না থাকে। তাহলে ঈদের দিন পশু পাখিদের পেট ভরুক, ওরা তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাক। ওরা কেনই বা অভুক্ত থাকবে? ওদেরও তো পেট ভরাতে হবে, তাই না? তোমাদের খেয়ে ওরা একটু শান্তি পাবে, ওদের পেট ভরবে। ভাবো তো, ভাবো না কত পুণ্য করবে তোমরা। ওদেরও পেট ভরবে আর আমার সত্যি চিরকালের মতো চাপা পড়ে যাবে। যাও যাও, আর দেরি করো না, যাও। আপনার প্ল্যান তো সাকসেসফুল হবে না ম্যাডাম, কারণ আমরা সবটা জেনেই এখানে আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আজই আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আর হ্যাঁ, সাথে আমরা মহিলা পুলিশও নিয়ে এসেছি। অফিসার, ওনাকে গিয়ে অ্যারেস্ট করুন। পুলিশ? কে জানালো পুলিশকে? কার এত বড় সাহস? এই বিশ্বাসঘাতকতা কে করলো আমার সাথে? রফিক আলীর কাছে তো ফোন ছিল না। ওনাদেরকে আমি ডেকেছি ম্যাডাম। আপনি যখন বললেন না রফিক আর আলিনাকে বন্ধ করে রেখেছেন, তখন আমি চাইনি যে ওই দুটো ভালো মানুষ আপনার হাতে খুন হোক। আর তাছাড়া অনেক দিন তো আমরা দুজন মিলে অনেক অন্যায় করলাম। এতদিন আমি একটা কথা ঠিক বুঝতে পেরেছি, যে অন্যায় করে আর যে সহ্য করে দুজনই সমান দোষে দোষী। তাই আমি আপনাকে এবং নিজেকে একটা সুযোগ করে দিলাম প্রায়শ্চিত্ত করার। সেই জন্য আমি পুলিশকে ডেকেছিলাম। সময় থাকতে আপনার অ্যাসিস্ট্যান্ট যেমন সারেন্ডার করেছে নিজের ভুলটা বুঝতে পেরে, আপনিও করুন।
তাতে আপনার শাস্তি কিছুটা কম হতে পারে। কেন যে আপনারা এসব করতে চান? চলুন, আমাদের বেশি সময় নষ্ট করবেন না। অফিসার, জেলে যাব আমি? আমি কিছুতেই জেলে যাব না। আমাকে জেলে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। হঠাৎ করে পুলিশ আসায় রাজিয়া খুবই ঘাবড়ে যায়। তারপর রাত্রির মুখে তার বিশ্বাসঘাতকতার কথা শুনে সে তো আরও রেগে যায়। রাজিয়া চেষ্টা করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালানোর। সে এটা সেটা বলে পুলিশদের ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু সে তাতে ব্যর্থ হয়। পুলিশ সেটা বুঝতে পেরেই বন্দুক বের করে, কিন্তু রাজিয়া পুলিশের হাত থেকে জোর করে বন্দুকটা ছিনিয়ে নেয়। আপনি কি করছেন ম্যাডাম? প্লিজ বন্দুকটা আমাদের ফেরত দিন। এটা কিন্তু কোনো খেলনার বন্দুক নয়। বুঝতে পারছেন, একটা গুলি যদি কারো লেগে যায় তো কি হতে পারে? তাই বলছি প্লিজ ম্যাডাম ফেরত দিন। দিন বলছি, বন্দুকটা ফেরত দিন। আজ এই সব কটা বন্দুকের গুলি দিয়ে আপনাদের সবাইকে মারবো। আপনাদের দুজন অফিসার, রফিক, আলিনা, আর ওই বিশ্বাসঘাতক অ্যাসিস্ট্যান্ট, যে কিনা আমার টাকায় খেয়ে পড়ে আমার সঙ্গে বেইমানি করেছে, আমার নামে থানায় গিয়ে কমপ্লেন করেছে। বাহ বাহ রাত্রি, বাহ, তোমার তো তুলনা হয় না। একে তো নিজে অন্যায় করেছেন, তারপর আবার আইন নিজের হাতে তুলে নিতে চাইছেন। আপনাকে বারণ করছি, এভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না ম্যাডাম, প্লিজ। এভাবে নিজের হাতে আইন তুলে নেবেন না। চুপ, একদম চুপ। আমার সামনে যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। মরবে মরবে, সব মরবে। আর তোমাদের শেষ করার সাথে সাথে আমার সত্যি চিরদিনের মতো চাপা পড়ে যাবে। আর কেউ থাকবে না আমার সত্যি জানানোর জন্য, কেউ না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি এক্ষুনি এই বন্দুক দিয়ে রাজিয়ার সত্যিটা সামনে আসায় রাজিয়া কিছুতেই সহ্য করতে পারে না। সে পাগলের মতো করতে থাকে। অন্যদিকে সাহিল নামাজ পড়ে ফিরে আসার সময় সাবিহাকে তার বান্ধবীর বাড়ি থেকে নিয়ে আসে। তারা দুজনেই এসে দেখে রাজিয়া বন্দুক নিয়ে সবাইকে মারতে উদ্যত হয়েছে। তারা আটকানোর অনেক চেষ্টা করে, পুলিশরাও থামানোর চেষ্টা করে। বন্দুক কাড়াকাড়ির এক পর্যায়ে রাজিয়া নিজেকেই নিজে গুলি করে বসে। এই দৃশ্য দেখে সাহিল আর সাবিহা ছুটে তার মায়ের কাছে যায়। আমি কেন তুমি এমন করলে? বলো আমি কেন এমন করলে? আমরা তো তোমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই চাইনি। আমি আজকে যদি তুমি সৎ পথে উপার্জন করতে, তাহলে এত বড় একটা দুর্ঘটনা কি ঘটতে পারতো বলো? পারতো না তো। কেন এমন করলে? আমি অফিসার দেখুন, আমি জানি আমি কত বড় একটা অন্যায় করেছি। এর কোনো ক্ষমা হয় না। কিন্তু আজকে আপনারা আমি কিভাবে বিপদের মুখে ফেলে দেবেন? প্লিজ আপনারা আমাদের সাথে সাহায্য করুন। আমার আম্মিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ অফিসার, প্লিজ। ভাইয়া তাড়াতাড়ি আম্মিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। তুই কোনো চিন্তা করিস না বোন, আম্মি তোমার কিচ্ছু হবে না। তোমাকে আমরা এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। তবে জানি না ভাগ্যে কি আছে, তোমাকে আমরা বাঁচাতে পারবো কিনা। বেঁচে থাকতে তুমি অনেক গুনাহ করেছো আম্মি, তাই কোনো কিছু ঘটার আগে শেষবারের মতো তওবা করে নাও। যদি সেই সুযোগ আর না হয়, তাই বলছিলাম। আমি জানি তো বেটা, আমি তোমাদের ভালো মা হয়ে উঠতে পারিনি। জানো তো, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, অভাবের মধ্যে দিয়ে। তাই আমি চাইনি তোমরাও অভাবের মধ্যে দিয়ে বড় হও। তোমরা যখন অন্যান্য বাচ্চাদের দেখে বায়না করতে, তখন আমি ভাবতাম আমি কেমন মা যে তোমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবো না। তারপর থেকে আমি কাজ খুঁজতে লাগলাম, আল্লাহর কাছে দোয়া করতাম আমি যাতে কোনো কাজ পাই। হ্যাঁ, আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমি এনজিওতে কাজ পেলাম।
তারপর আমি মনে মনে ভাবলাম যে আমি যেমন গরিব অভাবের মধ্যে দিয়ে থেকেছি, সেরকম অভাবের মধ্যে দিয়ে যেন কাউকে না থাকতে হয়। যতটা পারবো গরিবদের হেল্প করার চেষ্টা করব। তাই একটা ক্লাব খুললাম। আর এত টাকা গরিবদের জন্য আসতে শুরু হলো যে আমি ভাবতেও পারিনি। খুব খুশি হলাম আমি। তারপর খুশিটা কখন যে লোভে বদলে গেল আমি বুঝতেও পারলাম না। আমি গরিবদের টাকা মেরে নিয়েছি। আমি আমার লোভের পরিমাণ সামলাতে পারিনি। আর রফিক, আলিনা, আমি তোমাদের সাথেও অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আর আমার বোধহয় সময় নেই। বাবা সাহিল, আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই শুধু সাবিহাকে দেখিস। তুই ছাড়া যে তোর বোনের আর কেউ রইল না বাবা। ওকে দেখিস কিন্তু। আর তোরা দুজন ভালো মানুষ হোস। রফিক, আলিনা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর রাত্রি, তুমি আমাকে অনেকবার বারণ করেছিলে, কিন্তু আমি শুনিনি। অফিসার, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। আর বাবা, তুই ঠিকই বলেছিস। আমার আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আমি শেষবারের মতো আমি আম্মি, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে। আমরা যে পুরো এতিম হয়ে গেলাম। আচ্ছা, আমাদের মাথার উপর থেকে চাঁদটাও সরে গেল। আমরা কিভাবে থাকবো? অনেক ছোটবেলায় আপুকে হারিয়েছি। আমার ভালো করে মনেও নেই আপুকে। আমাদেরকে একটু সুখ এনে দেওয়ার জন্য আজ তোমাকে মৃত্যুবরণ করতে হলো। আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? ভাইয়া, আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া। আমরা কোথায় যাব ভাইয়া? আমরা কার কাছে যাব ভাইয়া? আমরা কিভাবে থাকবো ভাইয়া? কাঁদিস না বোন, আমি তোকে দেখব। আমরা দুজনেই একে অপরের জন্য যথেষ্ট। দেখ না, আমি তো শেষ মুহূর্তে তবাও করতে পারবো না। আসলে ভাগ্যে যা থাকে তা তো হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব আম্মির দাফন কাজ সম্পূর্ণ করতে হবে। আর আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে থাকতে পারেন, কারণ দাফন সম্পন্ন করার পর আম্মি এতদিনে যা টাকা পয়সা জমা করেছে সব কিছু আমরা ফেরত দিতে চাই। সেগুলো যেখানে যাওয়া প্রয়োজন আমি চাই টাকা পয়সাগুলো সেখানেই পৌঁছে যাক। এগুলোর আমাদের আর কোনো প্রয়োজন নেই। এতে যদি আল্লাহ আমাদের আম্মিকে ক্ষমা করে, দোয়া ছাড়া আম্মির জন্য তো আর কিছুই করতে পারবো না আমরা। এরপর সাহিল পাড়ার কয়েকজন লোক ডেকে তার মায়ের দাফন সম্পূর্ণ করে। তার সাথে রফিক ও পুরুষ ইন্সপেক্টরও ছিলেন। তারপর তারা সারাদিন সাবিহাদের বাড়িতেই কাটায়। এরপর বিকেলবেলায়
পুলিশ রাত্রিকে নিয়ে যেতে চাইলে রাত্রি সাহিল আর সাবিহার সাথে কথা বলতে চায়। পুলিশও তাতে সম্মতি জানায়। তারপর রাত্রি সাহিল আর সাবিহাকে উদ্দেশ্য করে বলে, সাহিল, সাবিহা, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার ডিসিশনে তোমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো শুধু চেয়েছিলাম সবাই সত্যিটা জানুক আর আমরা আমাদের ভুলগুলো শুধরে নিই। কিন্তু ম্যাডাম যে এরকম একটা স্টেপ নিয়ে ফেলবেন এটা আমি সত্যিই বুঝতে পারিনি। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। না না আন্টি, এভাবে বলবেন না। মৃত্যু আমার বা আপনার কারো হাতেই নেই। এই পৃথিবীতে যার হায়াতে যতদিন আছে সে ততদিনই বাঁচবে, এতে আমাদের কারোই কিছু করার নেই। তবে আমার মায়ের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজটিকে আমরা সৎপথে সম্পূর্ণ করতে চাই। হ্যাঁ, ভাইয়া ঠিকই বলেছে। আমরা আম্মির কাজটা সম্পূর্ণ করব, আর এর জন্য আপনাদের প্রত্যেকের সহায়তা আমাদের ভীষণ প্রয়োজন। আলিনা দিদি, রফিক ভাইয়া, আপনাদের কিন্তু প্রত্যেককে আমাদের পাশে থাকতে হবে। আর অফিসার, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, রাত্রি আন্টির শাস্তিটা যেন একটু কম হয়, যাতে উনি খুব তাড়াতাড়ি ফিরে এসে আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এটাই আমাদের ইচ্ছে। এ তো খুব ভালো কথা, আমরা নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। হ্যাঁ, এত ভালো কাজ করার সুযোগ কি হাতছাড়া করা যায়? আমরা সবাই একসাথে কাজ করব। আমরাও দেখব যাতে শাস্তিটা কম হয়, কিন্তু সবকিছু তো আমাদের একার হাতে থাকে না। যেহেতু আপনি সারেন্ডার করেছেন তাই কম হলেও হতে পারে। আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ, কারণ এত কিছু হবার পরেও তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো, আর আমার কিছুই চাওয়ার নেই। চলুন ম্যাডাম, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর সাহিল, সাবিহা, আমরা আসি। তোমরা ভালো থেকো। আজকের এই ঈদটা এমন কাটবে তা আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু যেটা হওয়ার সেটা তো হবেই। তবে তোমরা যে কাজের উদ্যোগ নিয়েছো সেই কাজে তোমরা সফল হও। আল্লাহ চাইলে পরবর্তী ঈদগুলো সবার খুব ভালো কাটবে। অল দ্য বেস্ট। এরপর পুলিশ রাত্রিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাহিল আর সাবিহা রফিক আর আলিনার সাহায্যে তাদের মায়ের রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা এনজিও ও ক্লাবে ফিরিয়ে দেয়। এভাবেই সবাই মিলে এই কাজটিকে সৎ পথে চালিয়ে যাওয়ার শপথ নেয়। কখনো কখনো পরিবারের অভিভাবকরাও ভুল করে বসে, আর সেই ভুলের পরিণাম হিসেবে তাদের সন্তানদের মাথার ওপর থেকে সারা জীবনের মতো বাবা মা নামক ছায়াটা সরে যায়। তাদের ভুলের পরিণাম হয় এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নেওয়া, আর না হয় জেলে যাওয়া। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা একেবারেই প্রযোজ্য। তাই অভাব যতই আসুক না কেন, সবসময় চেষ্টা করা উচিত সৎ পথে উপার্জন করা, তাতে সুখ শান্তি দুটোই থাকে। এখানেই সমাপ্ত হলো সাবরা খাতুনের লেখা গল্প পরিণাম। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন ভম্বল দারওয়ান এসকে মতিয়ার রহমান, মহিলা কাজের লোক নাজরা খাতুন, রাজিয়ার অ্যাসিস্ট্যান্ট রাত্রি সবিতা সাউ, ফুটপাতের সদস্য জাহেদা সুমিত্রা গড়াই, সাকিনা খাতুন, সাকিনার ছেলে ময়ূরাক্ষ মণ্ডল, পুলিশ অফিসার নিকিতা মার্ডি, আকাশ বাদ্যকর, ক্লাবের মেম্বার রফিক, নূর আলম, আলিনা, জয়ন্তী হাসদা, রাজিয়া সাবরা খাতুন, সাহিল মোহাম্মদ রনি এবং সাবিহা স্মৃতি নন্দী। গল্প পাঠে সায়রা খাতুন। তো ভিউয়ার্স, গল্প শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ তবে এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সকলের দিনটি শুভ হোক। খুদা হাফেজ।